আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? গত ক্লাসে আমরা আসলে ক্লাস নেইনি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমার আগের ব্যাচে যে ক্লাসটা নিয়েছিলাম খুব পারফেক্ট ছিল। তো অ্যানিমেশনের মাধ্যমে আমরা কিছু পড়িয়েছি, বুঝিয়েছি। যদি আগের ক্লাস থেকে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাতে পারো। আজকে আমরা মূলত লিপিড শুরু করব। ওকে, আজকে আমরা লিপিড শুরু করব এবং শেষ করে ফেলবো। এবং আজকে যদি আমাদের লিপিড শেষ হয় তাহলে এই চ্যাপ্টারটা শেষ হবে। এখন আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার। সো বুধ বৃহস্পতি, সামনে আবার বৃহস্পতিবার আছে। যদি এই চ্যাপ্টারের যে কোনো প্রবলেম থাকে আমরা বৃহস্পতিবার রিভিশনও দিতে পারবো। আমি চাচ্ছি যে তোমরা যারা পরে ভর্তি হয়েছ তারা অফলাইনে এটার উপর পরীক্ষা দাও। তোমরা জানো সামনে শুক্রবার যারা পুরাতন স্টুডেন্ট তাদের ৮ এবং ৯ অধ্যায়ের একটা রিভিশন পরীক্ষা আছে। ওকে, তো তোমরা যারা নতুন স্টুডেন্ট তোমাদের অষ্টম অধ্যায়েরও রিভিশন পরীক্ষাটা হয়ে যাক। এবং এই পরীক্ষাটা আমরা নেই বিকেল 5:30টায় আমাদের ঘোষপাড়া মোড়, রাজশাহীর যে ফাহাদ বায়োলজি প্রতিষ্ঠান সেখানে। সো তোমরা যারা পরে ভর্তি হয়েছো অর্থাৎ সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট তোমরা এই চ্যাপ্টারটার প্রস্তুতি নিতে থাকবে। প্রশ্ন আমরা একটু চেঞ্জ করব, কারণ নাহলে তোমরা দেখে ফেলবা। কারণ আগের বছরের আমরা আসলে টেস্ট মজ অনলাইন পরীক্ষার প্রশ্ন চেঞ্জ করি নাই, কিন্তু অফলাইনের প্রশ্ন আমরা একটু চেঞ্জ করব, কারণ সেই প্রশ্নের বা সেই পরীক্ষায় তোমরা যারা ভালো করবে আমরা তাদেরকে পুরস্কৃত করি। সো এই কারণে ওকে, তো আমরা কথা না বলে চলো স্টার্ট করি। আমরা লিপিডটা শুরু করব। আর আমি যেটা বলেছিলাম যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও যে কোনো সমস্যা আছে কিনা। এছাড়াও আমরা আজকের ক্লাসের পর নেক্সট দিন বৃহস্পতিবার পারলে একটা রিভিশন ক্লাস নিব। রিভিশন ক্লাসটা হচ্ছে এরকম যে যে কোনো প্রবলেম এই চ্যাপ্টারের সেগুলো আমরা আলোচনা করতে পারবো। ঠিক আছে? ওকে, সবাই শুধু সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসে যাই। সো প্রথমে আছে দেখো লিপিড। আমাকে একটু দেখা যাচ্ছে না, আমি একটু পর আসছি, দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা প্রথম যেটা কথা, লিপিড এটাও একটা হচ্ছে জৈব অণু। লিপিড এটা হচ্ছে একটা জৈব অণু। আচ্ছা, নাইম ইসলাম নীরব বলেছে এল গ্লুকোজের কি কোনো রিং স্ট্রাকচার হয়? অবশ্যই হয়, কিন্তু এল গ্লুকোজ আসলে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। সো এরও রিং স্ট্রাকচার বানানো সম্ভব। ঠিক আছে, ওকে তাহলে স্টার্ট করি। লিপিড এটাও একটা জৈব অণু। যেহেতু এটাও একটা জৈব অণু, এটাও এই তিনটা জিনিস নিয়ে গঠিত, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এখন একটা কথা বলছে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে বোঝায়। সো এইটা নিয়ে আমার একটু অবজেকশন আছে যে স্নেহ জাতীয় পদার্থ মানেই যে লিপিড সবসময় তা নয়। সো লিপিড বলতে আসলে অনেক কিছু বোঝায়। সো এইটা আমরা একটু শুরুতে ক্লিয়ার করি যে আসলে লিপিড কতটুকু। আমরা আগে চলো এইটা ক্লিয়ার করি যে লিপিড মানে কি, লিপিড জিনিসটা কি। ওকে, আচ্ছা স্নেহ কি, লিপিড কি, কোনো পার্থক্য আছে কিনা এটা আমরা একটু দেখি। তো প্রথম কথা, লিপিডের আসলে অনেকগুলো প্রকারভেদ আছে। ইন্টারমিডিয়েটে উঠে পড়বা, লিপিডের অনেকগুলো প্রকারভেদ আছে। এর মধ্যে শুধু বোঝানোর খাতিরে যে স্নেহই যে শুধু লিপিড না, এই ব্যাপারটা বোঝার জন্য আমি একটা কাজ করি। সো লিপিডকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল লিপিড বা সিম্পল লিপিড, একটা হচ্ছে
যুগ্ম লিপিড, যুগ্ম মানে কনজুগেট। আর একটা হচ্ছে উদ্ভূত লিপিড বা ডেরাইভড। তো মজার বিষয় হলো যেটা সরল লিপিড বা সিম্পল লিপিড, এই সরল লিপিডটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্নেহ আর একটা হচ্ছে মোম। তাহলে তোমাদের বইয়ে এই যে কথাটা বললো যে স্নেহ জাতীয় পদার্থকে বোঝায়, তাহলে দেখো লিপিডের স্নেহ একটা পার্ট, মানে স্নেহ এক ধরনের লিপিড, কিন্তু এই যে মোম সেটাও তো লিপিড, মোম কিন্তু স্নেহ না। এছাড়াও তো যুগ্ম লিপিড, উদ্ভূত লিপিড আছেই, রাইট? সো তোমাদের বইয়ে কেন স্নেহকে লিপিড বলা হয়েছে জানো? কারণ আমরা যে লিপিডটা খাই, আমরা কিন্তু মোম খাই না, আমরা যে লিপিডটা খাই সেটা মূলত তেল আর চর্বি, মূলত তেল আর চর্বি। এছাড়া আমরা কোলেস্টেরল খাই, এই কোলেস্টেরল কিন্তু এক ধরনের লিপিড, সেটা কিন্তু উদ্ভূত লিপিডে চলে যাবে। যাই হোক, আমরা যেহেতু মূলত তেল এবং চর্বি খাই, আসলে এই স্নেহটাকেই দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে চর্বি, অয়েল এবং ফ্যাট। অয়েল এবং কি ফ্যাট। এবং তেল চর্বির পার্থক্য কোথায়? তাহলে মনে রাখো, তেল এবং চর্বিকে একসাথে বলে স্নেহ। এবং এই দুইটার পার্থক্য কোথায় যদি আমি বলি, কয়েকটা পার্থক্য আছে। এর মধ্যে যদি আমি একটা পার্থক্য বলি, সেটা হলো একটা টেম্পারেচার, যেটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে যদি, এই তাপমাত্রায় যদি কোনো স্নেহ তরল অবস্থায় থাকে, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি কোনো স্নেহ তরল থাকে, তাহলে আমি 100% ধরে নিব সেটা হচ্ছে তেল। আর যদি এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো স্নেহ জাতীয় পদার্থ, আবারও বলছি স্নেহ জাতীয় পদার্থ কঠিন থাকে, তখন তাকে আমি বলবো চর্বি। তাহলে তোমরা এখন আমাকে একটু কমেন্টস করে জানাও তো, নারিকেল তেল এটা তেল না চর্বি? তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও তো, নারিকেল তেল এটা তেল না চর্বি? সো আমি তোমাদের কমেন্টস গুলো দেখছি। আচ্ছা, তাসমিয়া বলেছে প্রোটিনের এক্সট্রা কিছু কাজ বললে ভালো হইতো। এই যে প্রোটিনের কাজ আছে, এই কাজগুলো আমাদের আগের লেকচারের ছিল একটা পার্টে, সেই পার্টটা মিসিং হয়ে গেছে, আমি দিয়ে দিব, ঠিক আছে? এই কাজগুলো বলা আছে। আচ্ছা, তোমরা কমেন্টস করো। ঠিক আছে, পারলে আমরা প্রোটিনের কাজটাও আজকের ক্লাসে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, অনেকেই বলছো চর্বি, একজন লাবিবা বলেছে তেল। আচ্ছা, লাবিবাকে বলি, লাবিবা নারিকেল তেল যদি শীতকালে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তো মানে মোটামুটি শীতকাল, রাইট? তো শীতকালে দেখবা নারিকেল তেল যেটা বলো, সেই নারিকেল তেলটা কিন্তু জমে কঠিন হয়ে যাবে। এ কারণে আমি যদি উদাহরণ বলতে চাই, তাহলে নারকেল বা নারিকেল তেল, পাম তেল বা পাম অয়েল, এছাড়া মাখন, এগুলো কিন্তু সব চর্বি হবে। বাট যে তেলগুলো আমরা রান্না বান্নার কাজে ইউজ করি, অর্থাৎ খাই যে তেল, যেমন ভোজ্য তেল মানে যে তেল আমরা খাই, ইডেবল যেটা, যেমন সয়াবিন তেল, যেমন কি সয়াবিন, সরিষা তেল, এই তেলগুলো হচ্ছে আসলেই তেল। কারণ যতই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার থাকুক না কেন বা এর নিচে, এইগুলো কখনোই কঠিন হবে না। ওকে, এখন স্ট্রাকচারালি বা গঠনের দিক দিয়ে একটা তেল এবং চর্বির মধ্যে পার্থক্য কি, এইটা তোমাদের বইয়ে আসলে দেওয়া নাই, তারপরে আমি আগের ব্যাচে শেখাইছিলাম, তোমাদেরও আমি একটু বলার চেষ্টা করি। গঠনের দিক দিয়ে
তেল আর চর্বির পার্থক্য হলো আমি যদি তেলকে ভাঙি তাহলে ফ্যাটি অ্যাসিড পাবো প্লাস গ্লিসারল পাবো। আমি যদি চর্বিকে ভাঙি তাহলেও আমি ফ্যাটি অ্যাসিড পাবো প্লাস গ্লিসারল পাবো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে দুটো ভাঙলে তো আমি সেম জিনিস পেলাম, তাহলে এখানে পার্থক্য কোথায়? পার্থক্য হলো ফ্যাটি অ্যাসিডে। দেখো গ্লিসারল একটা যৌগ এবং পৃথিবীতে সকল গ্লিসারল সেম। যেমন আমি যদি বলি গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি? C6H12O6, সেরকম গ্লিসারলও ফিক্সড। কিন্তু ফ্যাটি অ্যাসিড বহুত ধরনের আছে, বহুত কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড আছে। ওকে, কিছু ফ্যাটি অ্যাসিড 10 কার্বন, কেউ 12 কার্বন, কেউ 15 কার্বন, 18 কার্বন। কার্বন সংখ্যা যত বাড়বে ফ্যাটি অ্যাসিডের নাম তত চেঞ্জ হবে। এখন ঘটনা হচ্ছে এই যে ফ্যাটি অ্যাসিড দেখছো, এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি পার্থক্য? তেল তৈরি করে যে ফ্যাটি অ্যাসিড তাদেরকে বলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই অসম্পৃক্তকে ইংরেজিতে বলে আনস্যাচুরেটেড। যারা ইংলিশ ভার্সন আছে, অসম্পৃক্তকে আনস্যাচুরেটেড আর সম্পৃক্তকে বলে স্যাচুরেটেড। তাহলে তেলের বেলায় ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে অসম্পৃক্ত, আর চর্বির বেলায় ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে সম্পৃক্ত, মানে স্যাচুরেটেড। প্রশ্ন হচ্ছে অসম্পৃক্ত আর সম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত আর সম্পৃক্ত মানে হলো, ধরো একটা ফ্যাটি অ্যাসিড, সেটা তো কার্বন দিয়ে তৈরি, কার্বনেরই তো যৌগ, এবং যেহেতু সে একটা ফ্যাটি অ্যাসিড তাহলে অবশ্যই শেষ কার্বনে এই কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড মূলকটা থাকবে। আর এ পাশে যত কার্বন সংখ্যা বাড়বে তত এই ফ্যাটি অ্যাসিডের নাম কিন্তু চেঞ্জ হবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে কার্বন কার্বনের মধ্যে বন্ধন আছে, এই কার্বনের সাথে এই কার্বন, এই কার্বনের সাথে এই কার্বন, সবগুলোই কিন্তু একক বন্ধন, সবগুলোই কিন্তু একক বন্ধন। যদি কোনো ফ্যাটি অ্যাসিডে কার্বন আর কার্বনের মধ্যে জাস্ট একক বন্ধন থাকে তখন সেটাকে বলা হয় সম্পৃক্ত। সম্পৃক্ত বা স্যাচুরেটেড মানে হচ্ছে, ধরো পেট ভরা অবস্থা, তুমি খাবার খাচ্ছ, তোমার পেটে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তোমার পেট ভরে গেছে, তুমি আর খেতে চাচ্ছ না, তার মানে তুমি বলতে পারো ভাই আমি পুরাই স্যাচুরেটেড হয়ে গেছি, আর খাইতে পারবো না, মানে আমি পুরো সম্পৃক্ত হয়ে গেছি, আর খাইতে পারবো না। তো আমরা সবাই জানি কার্বনের 4টা হাত। কার্বনের কয়টা হাত? 4টা হাত। তো যখন কোনো কার্বন এপাশে কারোর সাথে যুক্ত থাকে, আবার এই হাত দিয়ে এই কার্বনের সাথে, এই হাত দিয়ে এই কার্বনের সাথে যুক্ত থাকে, এর মানে হচ্ছে এই কার্বনটা স্যাচুরেটেড হয়ে গেছে, সে আর কাউকে গ্রহণ করতে চাইবে না, কারণ তার 4টা হাত দিয়ে সে 4 জনকে যুক্ত করেছে, 4 জনের সাথে কিন্তু সে বন্ধন তৈরি করেছে। এ কারণেই যদি কার্বন আর কার্বনের মধ্যে একক বন্ধন থাকে, এর অর্থ হলো সে অলরেডি সম্পৃক্ত, মানে সে আর কাউকে নেবে না। কিন্তু যদি এমন হয় মনে করো এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, এর অর্থ কি জানো? একটা কার্বনের তো 4টা হাত, তো এপাশে একটা হাত, এপাশে অলরেডি 2টা হাত, তার মানে মোট এর 3টা হাত অলরেডি বুকড। আর আছে একটা হাত, মনে করো আর একটা হাতে এপাশে হাইড্রোজেন আছে, কি আছে? হাইড্রোজেন। এর অর্থ হলো এই কার্বনটা অসম্পৃক্ত। প্রশ্ন হচ্ছে কেন? কারণ তার 4টা হাত, কিন্তু সে 2টা হাত দিয়ে কার্বনকে যুক্ত করেছে, অর্থাৎ সে একজনের সাথেই যুক্ত হয়েছে কিন্তু 2টা হাত দিয়ে। কারণ সে চাইলেও, ধরো আমার কি 2টা হাত, তো 2টা হাত দিয়ে আমি 2 জনকে ধরতে পারবো, কিন্তু যেহেতু আমার সামনে একজনই আছে, তো আমি কি করছি? আমার 2টা হাত দিয়ে একজনকেই ধরছি। তো যদি অন্য কেউ আসে তখন আমি কি করব? আচ্ছা, আমি আমার 2টা বাচ্চার কথাই বলি। আমার 2 মেয়ে আছে, আমার মনে করো 2টা হাত আছে, তো 2 হাত দিয়ে আমি আমার 2 মেয়েকে ধরছি, সো আমি সম্পৃক্ত হয়ে গেছি, আমি আর কাউকে নিতে পারবো না। এখন মনে করো আমার একটা মেয়ে স্কুলে গেছে আর একটা মেয়ে বাসায় আছে, তো যেহেতু একটা মেয়েই আমার বাসায় আছে, তো
তখন আমি আমার ওই মেয়েটাকে 2 হাত দিয়ে কোলে নিছি বা ধরছি। তার মানে আমি এখনো সম্পৃক্ত হই নাই, অসম্পৃক্ত হয়েছি, কারণ আমার 2টা হাত কিন্তু একজনের সাথে যুক্ত হয়ে আছে। অর্থাৎ আমার যদি আরেকটা মেয়ে আসে, আমি এই 2 হাতের একটা সরিয়ে মানে ওর সাথে আমি সিঙ্গেল বন্ড করেই রাখতে পারবো, আরেকটা হাত দিয়ে কিন্তু আমি আরেকটা মেয়েকে ধরতে পারবো। সো তখন আমি হয়ে যাব সম্পৃক্ত। এটাই হচ্ছে একটা সিম্পল ব্যাপার, মানে আমি জানি না আর সহজ করা যাবে কিনা। তো সম্পৃক্ত মানে কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে, অসম্পৃক্ত মানে কার্বন কার্বনের মধ্যে ডাবল অথবা ট্রিপল বন্ড থাকবে। দ্যাটস ইট। ওকে, তো যদি তেল বানাতে চাও তোমরা, তাহলে গ্লিসারলের সাথে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া করতে হবে। আর যদি চর্বি বানাতে চাও, তাহলে গ্লিসারলের সাথে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া দিতে হবে। সো এই হচ্ছে মোটামুটি তেল এবং চর্বির একটা পার্থক্য। এবং জেনে রাখবে, তেল চর্বি এই দুটাকে একসাথে বলে স্নেহ। তেল চর্বি এই দুটাকে একসাথে কি বলে? স্নেহ। ওকে, এখন আসো এই যে আমরা যতটুকু পড়লাম সেটা কোথায় আছে দেখো। সাধারণ উষ্ণতায়, সাধারণ উষ্ণতা বলতে আমি তাপমাত্রাটা লিখে দিয়েছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার, যেটা তুমি ইন্টারমিডিয়েটে শিখবা। কিছু লিপিড থাকে তরল লিকুইড, কিছু লিপিড থাকে সলিড কঠিন। যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে তাদেরকে বলে স্নেহ বা ফ্যাট। আচ্ছা, তাদেরকে বলে স্নেহ বা ফ্যাট, এখানে ভুল হয়েছে, তাদেরকে বলে চর্বি বা ফ্যাট। আর কি করবা, বইয়ে ভুল আছে। আর যে সকল লিপিড তরল থাকে তাদেরকে বলা হয় তেল বা অয়েল। তো আশা করি এইটুকু তোমরা বুঝছো। এবার নিজে একটা চিন্তা করো তো, তুমি একটা তেলকে পানিতে ছেড়ে দাও, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো, তেলকে যদি তুমি পানিতে ছেড়ে দাও, তেল পানিতে ভাসবে না ডুববে? একটু কমেন্টস করে জানাও। তুমি যদি তেলকে পানিতে ছেড়ে দাও, তেল ভাসবে না ডুববে? কমেন্ট করে জানাও। সো ভেরি গুড। মিনহাজুর রশিদ খান, নাফিস সিদ্দিক, নাইম ইসলাম নীরব, আবির হোসেন, জাহাঙ্গীর আলম আইডি সবাই বলছো ভাসবে। তার মানে কি? তার মানে হলো পানির চেয়ে হালকা হচ্ছে লিপিড, তাই পানিতে ভাসে। এবং যারা পানিতে ভাসে ধরে নিবে তাদের আপেক্ষিক গুরুত্ব, এর ইংলিশ হলো স্পেসিফিক গ্র্যাভিটি, পানির চেয়ে কম। সো পানির আপেক্ষিক গুরুত্ব, পানিরও একটা নির্দিষ্ট আপেক্ষিক গুরুত্ব আছে। যে সকল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম তারা পানিতে ভাসবে, আর যাদের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি তারা পানিতে ডুববে। এবং এই আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি বলতে তুমি ঘনত্ব ভাবতে পারো। এবার একটা কথা বলছে, যেহেতু লিপিড পানিতে ভাসে তার মানে সে পানিতে দ্রবীভূত হয় না, অর্থাৎ ইনসলিবল ইন ওয়াটার। লিপিড হচ্ছে পানিতে অদ্রবণীয়। যেমন তুমি যদি পানির মধ্যে চিনি দাও, তাহলে দেখবা চিনিটা পানিতে কিন্তু গলে গেছে, মিশে গেছে। তো এটাকে আমরা বলি চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। কিন্তু তেল মেশালে যেহেতু চিনি পানির সাথে মিশে যাচ্ছে না, তুমি বাইরে থেকে বুঝতে পারছো তেলটাকে, তার মানে তেল পানির সাথে মিশে নাই। এটাকে আমরা বলবো তেল বা লিপিড পানিতে অদ্রবণীয়। তো যারা পানিতে অদ্রবণীয় হয় তারা আবার অন্যান্য কিছু পদার্থ আছে যেগুলোতে কি হয়, দ্রবীভূত হয়। তো তুমি এমসিকিউ এর জন্য যদি এটাই মনে রাখো, লিপিড পানিতে অদ্রবণীয়, এর বাদে এসব যাই থাকবে সেগুলোতে তারা দ্রবণীয়। এখন যদি আমি বর্ণের বেলায় আসি, লিপিডের কোনো বর্ণও নাই, স্বাদও নাই, ইভেন কোনো গন্ধও নাই। সো লিপিড জাতীয় পদার্থের কোনো কিছুই নেই। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া লিপিড তো তেল, তেলের তো গন্ধ আছে, তো সেইটা পরে অ্যাড করা হয়, গন্ধটা পরে কিন্তু অ্যাড করা হয়, বাট নর্মালি কিন্তু যখন বীজ থেকে তেলটা আহরণ করা হয় তখন গন্ধ থাকে না। এবং এর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই, কারণ লিপিডের তো কার্বন সংখ্যা বাড়লে লিপিডের নামও চেঞ্জ হয়। সো ফিক্সড কোনো গলনাঙ্ক বলতে পারবা না। সো গলনাঙ্ক মানে যে তাপমাত্রায় একটা জিনিস গলে। যেমন বরফ যে তাপমাত্রায় তরল হয়, সেই তাপমাত্রাটাই হচ্ছে বরফের গলনাঙ্ক। ওকে, আরেকটা কথা বলছে, আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গলনাঙ্ক বৃদ্ধি পায়। এটা একটা কমন সেন্স। কিরকম কমন সেন্স? মনে করো একটা যৌগ 3 কার্বন বিশিষ্ট,
তাহলে এই যৌগকে গলাইতে মানে এই যৌগ গলতে গেলে এই কার্বন কার্বন বন্ধন এগুলো ভাঙতে হবে। তাহলে এই যৌগ গলাতে যে পরিমাণ তাপমাত্রা লাগবে, যদি এই যৌগটা আরো বেশি হয়, মানে আরো 4 কার্বন বা 5 কার্বন বিশিষ্ট হয়, তো ভাই যত বেশি কার্বন যোগ হবে তত তার ওজন বাড়বে, কারণ প্রত্যেকটা অণুর কি আছে, ওজন আছে। তো যত বেশি কার্বন যুক্ত হবে বা যৌগ মানে অণু যুক্ত হবে তত বেশি কি আণবিক ওজন বাড়বে, আর যত বেশি ওজন বাড়বে তত তো বন্ধন ভাঙতে তত তাপমাত্রা লাগবে। এ কারণেই বলেছে যে আণবিক ওজন মলিকুলার ওয়েট যত বাড়বে মাল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক তত কি ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো দেখো আমরা লিপিডের বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ে ফেললাম। এখন এই লিপিডটা সাধারণত প্রাণী ও উদ্ভিদ দেহে তেল ও চর্বি রূপে থাকে, সেটাও আমরা জানলাম। এবং এটি উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গাণু, এটা অঙ্গাণু হবে না, এটা হবে অঙ্গ। কারণ অঙ্গাণু বলতে তো বোঝায় মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি এগুলো। তো ফল আর বীজ কি কখনো অঙ্গাণু হবে না। সো এটা উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গ, যেমন ফল বীজে থাকে, বিভিন্ন ফলে তেল থাকে, আর অনেক বীজে কি থাকে, তেল থাকে। বীজ থেকে আমরা কি, যেমন সরিষার তেল সরিষার বীজ থেকে আমরা সংগ্রহ করি। সো কোথায়, যদি বলে ফল ও বীজে অধিক পরিমাণে কোন জৈব অণু থাকে, তাহলে আনসার হবে লিপিড। লিপিড শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, কত সালে, এইটা তোমরা মুখস্থ করে ফেলবা। 1943 সালে জার্মান বিজ্ঞানী ব্লার। ওকে, এখন এই লিপিডের কাজ কি? লিপিডের এখানে কিছু কাজ দেওয়া আছে, যেমন 1 নম্বর কাজ দিয়েছে এটি কোষের গঠন। তো কিভাবে একটা লিপিড কোষ গঠন করে যদি আমি একটু বলি, আমাদের শরীরে যত কোষ আছে, মনে করো এটা একটা কোষ, তো এটা যদি কোষ হয় তাহলে এইটা হচ্ছে কোষ ঝিল্লি। মজার বিষয় হলো আমাদের শরীরের প্রত্যেকটা কোষের যে ঝিল্লি, সেই ঝিল্লির এরকম ডাবল লেয়ার থাকে, 2টা লেয়ার থাকে, বুঝছো? এবং এই প্রত্যেকটা লেয়ার কিভাবে তৈরি হয় জানো? প্রত্যেকটা লেয়ারে ফসফোলিপিড থাকে, ঠিক এরকম। এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড। আমি যদি এই জিনিসটাকে আরেকটু জুম করি, সো এই যে একটা মাথা দিলাম, 2টা লেজ দিলাম, এটা একটা ফসফোলিপিড। আবার এখানে একটা মাথা দিলাম, এখানে একটা লেজ দিলাম, এটা হচ্ছে একটা ফসফোলিপিড। তাহলে দেখো প্রত্যেকটা লেয়ারে কিন্তু ফসফোলিপিড আছে। এবং এই পুরা কোষের ঝিল্লিটাই কিন্তু এরকম ফসফোলিপিডেরই 2টা লেয়ার দিয়ে তৈরি। মাঝে মাঝে এর মধ্যে প্রোটিন আছে, মাঝে মাঝে প্রোটিন আছে, কোলেস্টেরল আছে, গ্লাইকোক্যালিক্স আছে। তাহলে চিন্তা করো একটা কোষের ঝিল্লির ম্যাক্সিমামই লিপিড দিয়ে তৈরি। আর এই কোষ দিয়েই কিন্তু একটা জীবের দেহ গঠিত। তার মানে একটা কোষের গঠনে লিপিডের ভূমিকা আছে কিনা। এখন লিপিড কি করে, শক্তি সংরক্ষণ করে, অর্থাৎ লিপিড থেকেও আমরা শক্তি পাই। নর্মালি আমরা গ্লুকোজ থেকে শক্তি পাই। এই যে আমি কথা বলছি, নড়ছি, আমার শরীরের গ্লুকোজ ক্ষরণ হচ্ছে, মানে ক্ষয় হচ্ছে। কিন্তু কোনো কারণে যদি গ্লুকোজ শেষ হয়ে যায়, তখন লিপিডটা কিন্তু শক্তি তৈরিতে ব্যবহৃত হবে। তার মানে লিপিডের মধ্যে এখন কিন্তু শক্তি কি আছে, স্টোর আছে, জমা আছে। এছাড়া লিপিড তাপ নিয়ন্ত্রণ করে কিভাবে, যখন লিপিড বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া অংশ নেয়, এই রাসায়নিক বিক্রিয়ার ফলে শরীরে কি তাপমাত্রা বেড়ে যায়, সো তাপ নিয়ন্ত্রণে। এছাড়া আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষায়। আন্তঃকোষীয় যোগাযোগ মানে কি, এই যে এটা একটা কোষ, মনে করো এর পাশে আর একটা কোষ আছে, তাহলে এই কোষেরও কোষ ঝিল্লি আছে, সেখানে কি আছে, লিপিড আছে। তাহলে যেহেতু কোষ ঝিল্লির মধ্যেই লিপিড থাকে, তাহলে এই কোষ থেকে এই কোষে কোনো কিছুর যদি আদান প্রদান হয়, তাহলে এই যোগাযোগ রক্ষায় এই লিপিডের ভূমিকা থাকবে, কারণ কোষের এই প্রাচীরেই তারা অবস্থান করছে। তাহলে এই 4টা কথা আলাদা করে পড়বা, যেটি কোষ গঠন করে, শক্তি জমা রাখে, তাপ নিয়ন্ত্রণ করে, এবং আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করে। এখন আসো, এখানে একটা সুন্দর কথা বলছে, লিপিড হচ্ছে হাইড্রোফোবিক। এই হাইড্রো মানে হচ্ছে পানি, আর ফোবিয়া মানে হচ্ছে ভয়। অর্থাৎ লিপিড পানি ভয় পায়, মানে পানির সাথে মেশে না। যাকে আমরা ভয় পাই তার সাথে আমরা মিশতে চাই না। এই যে আমরা একটু আগে পড়েছি, লিপিড হচ্ছে অদ্রবণীয়। অদ্রবণীয় মানেই হচ্ছে হাইড্রোফোবিক। আর যদি পানিতে দ্রবীভূত কেউ হয়, তাদেরকে আমরা বলবো হাইড্রোফিলিক। ফিলিক মানে ভালোবাসা, আকর্ষণ। সো যাকে আমরা ভালোবাসবো তার সাথে মিশবো, রাইট? সো লিপিড হচ্ছে হাইড্রোফোবিক। সো হাইড্রোফোবিক হওয়ার কারণে এটি কোষের মেমব্রেন হিসেবে কাজ করে। মানে কি, মানে হচ্ছে এই যে আমি একটু আগে দেখালাম
যে কোষের মেমব্রেনে কি থাকে, লিপিড। সেইটা এই কারণেই লিপিড দিয়ে কোষের মেমব্রেনটা তৈরি হয়েছে, কারণ কি জানো, একটা কোষের ভেতর আছে সাইটোপ্লাজম, এই যে এগুলো সাইটোপ্লাজম, এবং মজার বিষয় হলো এই সাইটোপ্লাজম গুলো হচ্ছে পানি। আবার কোষের বাইরেও যে তরল পদার্থ আছে সেখানেও কি আছে, পানি। তাহলে দেখো তো ভাইয়া, এই যে লিপিডের এপাশেও পানি এপাশেও পানি। আজকে যদি এই পদার্থগুলো লিপিড না হয়ে শর্করা হইতো, মনে করো গ্লুকোজ হইতো, তাহলে এই মেমব্রেন কিন্তু পানিতে দ্রবীভূত হইতো, অর্থাৎ পানি কিন্তু এই মেমব্রেনটাকে গলায় ফেলতো, তাহলে কোষ আর কোষ থাকতো না, সে পানিতে মিশে যাইতো। এজন্যই আল্লাহ তাআলা এই লিপিডের মেমব্রেনটাকে, কোষের মেমব্রেনটাকে লিপিড দিয়ে তৈরি করছে। যেহেতু এই লিপিডটা পানির সাথে মেশে না, ফলে এর কোনো সমস্যা হয় না, কোষটা কি তার গঠনটা মেনটেন করে রাখতে পারে, কোষ নষ্ট হয় না। ওকে, আচ্ছা, এবার একটা কথা বলছে, তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীব্যাপী করোনা এটা একটা অতি মহামারী বা অতিমারী। এই যে করোনা ভাইরাসের লিপিড মেমব্রেন আছে, করোনা ভাইরাসের যে মেমব্রেন, সেই মেমব্রেনটা কি লিপিড মেমব্রেন। এবং একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে সাবান কিংবা জীবাণুনাশক কিছু পদার্থ বা অ্যালকোহল, যেমন তুমি একটা এই জায়গায় দেখো, তুমি কি পড়েছো, লিপিড পানিতে মিশে না, কিন্তু দেখো বলছে অ্যালকোহলে দ্রবণীয়। তাহলে তুমি চিন্তা করো তো, লিপিডটা পানিতে না মিশলেও অ্যালকোহলে মিশে, তার মানে আমি যদি লিপিড জাতীয় পদার্থের মধ্যে অ্যালকোহল ঢেলে দেই, তাহলে লিপিডটা কিন্তু গলে যাবে। তো মজার বিষয় হচ্ছে এটাই যে করোনা ভাইরাসের মেমব্রেনে তো লিপিড আছে। এখন যদি আমি কোনো কারণে অ্যালকোহল দিয়ে হাত ধুই, যেমন অ্যালকোহল দিয়ে আমরা কি করছি, কোথায় কোথায় অ্যালকোহল স্প্রে যদি করি বা হাত ধুই বা সাবান জীবাণুনাশক ইউজ করি, তাহলে লিপিড কি করবে, এই অ্যালকোহলের সাথে বা কি বলে এই জীবাণুনাশক পদার্থ বা সাবানের সাথে কি বিক্রিয়া করবে বা মিশে এই লিপিডের আবরণটা কিন্তু গলে যাবে, ফলে করোনা ভাইরাস ধ্বংস হয়ে যাবে। তো এই কারণেই কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে লিপিড। এখন উপরে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা আসলে একটা করোনা ভাইরাসের ছবি। সো করোনা ভাইরাস এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, অর্থাৎ এর ভেতর এই যেটা দেখছো, দেখো এক সূত্রক, সো এটা কিন্তু আরএনএ। এবং এই যে করোনা ভাইরাসের বাইরে যে মেমব্রেন দেখছো তোমরা, মনে রাখবা যে কোনো ভাইরাসের মেমব্রেনটা প্রোটিন দিয়ে তৈরি, তাহলে এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। কিন্তু করোনা ভাইরাসের প্রোটিনের বাইরে একটা এক্সট্রা লিপিডের মেমব্রেন থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম ভাইরাসে কিন্তু ভেতরে একটা নিউক্লিক অ্যাসিড থাকে, সেটা হয় ডিএনএ না হয় আরএনএ, বাইরে থাকে একটা প্রোটিন। কিন্তু করোনা ভাইরাসে এর বাইরে লিপিড থাকায় কিন্তু সাবান দিয়ে হাত ধুলে সেই লিপিডটা নষ্ট হয়ে যায় এবং ভাইরাস মরে যায়। এখন এছাড়াও একটা ব্যাপার আছে, এই আরএনএ কি বলছে, জিনগত উপাদান, মানে ভাইরাসটার জিন হচ্ছে আরএনএর মধ্যে থাকে আর কি। এখন কি বলছে, এই যে ভাইরাসের মধ্যে আল্লাহ তাআলা কিছু প্রোটিন দিয়েছে, স্পাইক মানে কাঁটা, সো কাঁটার মতো কিছু প্রোটিন দিয়েছে, যেটা কি করে, হোস্ট মানে পোষক। এই যে করোনা ভাইরাস আমাকে আক্রমণ করে, তার মানে আমি করোনা ভাইরাসকে পুষবো, আমি হচ্ছি করোনা ভাইরাসের হোস্ট। তাহলে হোস্টকে সংক্রমিত মানে ইনফেক্ট করার জন্য ভাইরাসের কি আছে, প্রোটিন স্পাইক আছে। তো এই হচ্ছে মোটামুটি করোনা ভাইরাসের গঠন। আচ্ছা, এখন তাহলে লিপিডের কাজ কি? তো লিপিড সে প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে। সিম্পল ব্যাপার, লিপোপ্রোটিন মানে কি, যেখানে লিপিড আর প্রোটিন আছে। এই লিপোপ্রোটিনটা আবার শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। সো আমাদের শক্তি উৎপাদন প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমাদের শক্তি তৈরি হয়, শ্বসনে আমরা পড়বো, সেইখানে কিন্তু লিপোপ্রোটিন ভূমিকা রাখে। এছাড়া আমি একটু আগেই পড়লাম ফসফোলিপিড, এটা বিভিন্ন মেমব্রেন গঠনে ভূমিকা রাখে। এছাড়া একটা লিপিড আছে, লিপিডটার নাম পাশে লিখে রাখতে পারো, গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড দিয়ে কি হয় জানো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ফসফোলিপিড কি করে, বিভিন্ন মেমব্রেন গঠন করে। যেমন ধরো একটা কোষের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, কোষের মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়ন। সো মাইটোকন্ড্রিয়নের যে মেমব্রেন, সেটা কিন্তু ফসফোলিপিড দিয়ে তৈরি। বাট একটা কোষের যে ক্লোরোপ্লাস্ট
এই ক্লোরোপ্লাস্টের মেমব্রেনটা কিন্তু গ্লাইকোলিপিড দিয়ে তৈরি। সো রিমেম্বার ক্লোরোপ্লাস্টের যে লিপিড, এখানে যে লিপিড আছে সেই লিপিডটা কিন্তু গ্লাইকোলিপিড। তাহলে বলো তো ক্লোরোপ্লাস্ট যদি গ্লাইকোলিপিড দিয়ে তৈরি হয়, ক্লোরোপ্লাস্ট কি করে? সালোক সংশ্লেষণ করে। তাহলে গ্লাইকোলিপিডটাও কি সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। এজন্যই কিন্তু বলা হয়েছে যে বিশেষ ধরনের এক ধরনের লিপিড, এই এক ধরনের লিপিডটা আসলে কোন লিপিড? গ্লাইকোলিপিড। সে কিসে ভূমিকা রাখছে? সালোক সংশ্লেষণে। আচ্ছা, আমরা সবাই জানি তেল, চর্বি। তাহলে তেল ও চর্বি এগুলো কি উদ্ভিদ দেহে খাদ্য হিসেবে জমা থাকে, আমরা সবাই এটা জানি। এবং বিভিন্ন তেলবীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিড খাদ্য রূপে গৃহীত হয়। এইটা মানে কি একটু বোঝাই। ধরো একটা তেল বীজ মানে যে বীজের মধ্যে তেল আছে। মনে করো এটা একটা বীজ, এই বীজের মধ্যে তেল আছে। এখন এই বীজ থেকে কোন একটা কিছু তৈরি হলো, উদ্ভিদের একটা অংশ তৈরি হলো, সো এটাকে আমরা বলবো অঙ্কুরোদ্গম হলো, মানে বীজটা কি অঙ্কুরিত হইলো। এখন এই অঙ্কুরোদ্গম, এই উদ্ভিদটা তো এখন ধীরে ধীরে বড় হবে, নিচে মূল তৈরি হবে। তো লক্ষ্য করো তো, যখন একটা বীজ থেকে কেবল একটা সবুজ অংশ বের হয়, তখন কিন্তু এই অংশে সালোক সংশ্লেষণ শুরু হয় না। কারণ সালোক সংশ্লেষণ হতে গেলে এখানে পানি যেতে হবে, তো এর তো এখনো ঠিকঠাক মূল্য তৈরি হয় নাই, পানি পাবে কোত্থেকে? তার মানে একটা বীজের যখন অঙ্কুরোদ্গম হয়, শুরুর দিকে সে কিন্তু খাদ্য তৈরি করতে পারে না, সেখানে কিন্তু সালোক সংশ্লেষণ হয় না। তো একটা উদ্ভিদে যদি সালোক সংশ্লেষণ না হয়, তাহলে সে খাদ্য পাবে কোত্থেকে? উত্তর হলো এই বীজের মধ্যে যে তেল সঞ্চিত আছে, এই তেলটাই ওর খাদ্য হিসেবে ইউজ হবে। এই তেলটাই গ্লুকোজে কনভার্ট হবে, হয়ে ওকে খাদ্য দিবে, শক্তি দিবে। বুঝতে পারছো? এই কারণেই কিন্তু বলা হয়েছে যে তেল বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিডটা কি হয়? খাদ্য রূপে গৃহীত হয়। এছাড়া তোমরা জানো মোম জাতীয় যে লিপিড আছে, তারা বিভিন্ন উদ্ভিদের পাতার বাইরে একটা স্তর তৈরি করে। সব আমরা সবাই জানি যে পাতার মধ্যে অনেক ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, যেটাকে আমরা বলি প্রস্বেদন। সো পাতার পত্ররন্ধ্র দিয়ে পানি যদি বাষ্পাকারে বেরিয়ে যায়, তাকে বলা হয় প্রস্বেদন। তো মাঝে মধ্যে অনেক গরমকাল চলে আসে, তো এই যে অত্যাধিক গরমকালে যদি বেশি বেশি পানি বের হয়, তাহলে উদ্ভিদটা পানির অভাবে কিন্তু মরে যাবে। এই জন্য যে সকল এলাকা খুব গরম, সেরকম উষ্ণ এলাকায় যে উদ্ভিদগুলা জন্মায়, সেই উদ্ভিদের পাতার বাইরে মোম জাতীয় একটা পদার্থর লেয়ার থাকে। আর মোম তো হচ্ছে লিপিড। এর ফলে কি হয়? অতিরিক্ত প্রস্বেদন, মানে বেশি বেশি পানি, এক্সট্রা যে প্রস্বেদন কিন্তু হতে হবে। যেমন আমরা প্রস্রাব করি, পানি বের হতেই হবে, বাট যদি বেশি মুতু করি সারাদিন ধরে, তাহলে তো আবার ঝামেলা। সেই রকম প্রস্বেদন ভালো, কিন্তু অতিরিক্ত প্রস্বেদন যাতে না হয়, এই মোম জাতীয় লিপির একটা বহি আবরণ সৃষ্টি করে। এছাড়া এই আবরণটা সৃষ্টি করার কারণে কোনো পোকামাকড়ও কিন্তু উদ্ভিদকে আক্রমণ করতে পারবে না। যেমন আমার গায়ে একটা কাপড় আছে, ফলে কোনো পিঁপড়া আসলে আগে কাপড়ে যুক্ত হবে, আমাকে কিন্তু পরে আক্রমণ করবে। তাহলে এই ছিল লিপিড নিয়ে পড়াশোনা। এখন দেখো আমরা কি কি জৈব অণু পড়ছি। আমরা জৈব অণু পড়ছি কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, লিপিড, প্রোটিন। লিপিড পড়েছি, প্রোটিন পড়েছি, রাইট? এখন মজার বিষয় হচ্ছে কি, এদের পারস্পরিক সম্পর্ক। এই জিনিসটা কি? এই জৈব অণুসমূহের পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে নিউক্লিক অ্যাসিডের কি সম্পর্ক, আবার কার্বোহাইড্রেটের সাথে লিপিডের কি সম্পর্ক, আবার কার্বোহাইড্রেটের সাথে প্রোটিনের কি সম্পর্ক, প্রোটিনের সাথে আবার নিউক্লিক অ্যাসিডের কি সম্পর্ক, প্রোটিনের সাথে আবার লিপিডের কি সম্পর্ক। সবগুলাই কিন্তু মোটামুটি তোমার পড়া হয়ে গেছে, এখন জাস্ট একটু মিলিয়ে দিতে হবে। যেমন চলো স্টার্ট করি। দেখো সব তোমাদের জানা। কিরকম? প্রথমে আসো কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড। তার আগে একটু বলো, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো ওকে কিনা? তো লাবিবা বলছে এক্সামের ব্যাপারে আর একবার বললে ভালো হতো। আসলে এক্সামের ব্যাপারে আর কি বলবো, 5:30টায় অফলাইন এক্সাম শুরু হবে। এখানে একটা রিটেন প্রশ্ন থাকবে 10 মার্কসের, বা আরো বেশি হইতে পারে। অর্থাৎ তোমাদের রিটেন প্রশ্ন যেভাবে হয়, একটা উদ্দীপক থাকবে, এই উদ্দীপকটা দেখে তোমাকে প্রশ্নের আনসার করতে হবে, সাথে কিছু এমসিকিউ থাকবে, তারপর মিলানো থাকবে, ডানে বামে মিলানো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্য স্থান থাকতে পারে, সত্য মিথ্যা থাকতে পারে। ঠিক আছে, তোমার এই টপিকটা ভালো করে পড়ে আসো, যে বিভিন্ন প্যাটার্নে প্রশ্ন হইতে পারে। ওকে, আচ্ছা, আমরা সবাই জানি
আমরা সবাই জানি ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, আর এই নিউক্লিক অ্যাসিড হতে গেলে ডিঅক্সিরাইবোজ সুগার দরকার। তাহলে আজকে দেখো ডিঅক্সিরাইবোজ সুগার, এই কার্বোহাইড্রেট না হলে, সুগার তো কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড হতো না। তার মানে এই নিউক্লিক অ্যাসিড আর কার্বোহাইড্রেটের এটাই একটা সম্পর্ক, সিম্পল। এখন যদি তোমাকে কখনো বলে কার্বোহাইড্রেটের সাথে লিপিডের কি কি সম্পর্ক, আচ্ছা আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেট এর একটা সরল ফর্ম হচ্ছে গ্লুকোজ, যে গ্লুকোজ থেকে আমরা পাই শক্তি। মজার বিষয় হচ্ছে আমাদের শরীরে যখন অতিরিক্ত লিপিড তৈরি হয়, লিপিড তারই আরেকটা নাম ট্রাইগ্লিসারাইড। তাহলে তোমরা একটা কাজ করো, এই যে তোমরা স্নেহ লিখছো না খাতায়, যেখানে তোমরা স্নেহ লিখছো, এই স্নেহের অপর নাম লেখো ট্রাইগ্লিসারাইড। সো ট্রাইগ্লিসারাইড বলার কারণ হচ্ছে স্নেহের মধ্যে একটা গ্লিসারল থাকে, স্নেহের মধ্যে একটা গ্লিসারল থাকে, আর একটা গ্লিসারলের সাথে মোটামুটি 3টা ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করে। সো একটা গ্লিসারলের সাথে কয়টা ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করে? 3টা। সো 3টা থেকে ট্রাই, আর গ্লিসারল থেকে গ্লিসারাইড, সো ট্রাইগ্লিসারাইড এভাবে নাম হয়েছে। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে কি, দেহে যদি অতিরিক্ত গ্লুকোজ হয়, এই গ্লুকোজগুলো কিন্তু গ্লাইকোজেন হিসেবে যকৃতে বা আমাদের পেশিতে জমা থাকে। কিন্তু কোনো কারণে যকৃত এবং পেশিতে মনে করো গ্লাইকোজেনের স্টোরেজ শেষ হয়ে গেছে, তখন এই অতিরিক্ত গ্লুকোজগুলো ট্রাইগ্লিসারাইড নামে একটা লিপিডে পরিণত হয়, এবং যখন দরকার হয় তখন এই ট্রাইগ্লিসারাইড থেকে আবার কিন্তু আমরা গ্লুকোজ পাই এবং শক্তি। এভাবে কিন্তু ট্রাইগ্লিসারাইড শক্তি সংরক্ষণ করে, ওই যে বললাম। এখন আসো কার্বোহাইড্রেটের সাথে প্রোটিনের কি সম্পর্ক। আচ্ছা, তো কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে ভাইয়া? গ্লুকোজ। তোমাদের একটা জিনিস বলে রাখি, সো প্রোটিন ভাঙলে আমরা পাই অ্যামিনো অ্যাসিড, এবং তোমরা জেনে রাখো যখন আমাদের দরকার পড়ে তখন অ্যামিনো অ্যাসিড কিন্তু ভাইয়া গ্লুকোজ হয়ে যায়। আবার উল্টো ঘটনাও ঘটে, যখন আমার অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন দরকার পড়ে তখন গ্লুকোজটা কিন্তু অ্যামিনো অ্যাসিড হয়। এই যে গ্লুকোজটা যে অ্যামিনো অ্যাসিড হলো, দেন সেই অ্যামিনো অ্যাসিড মিলে আবার কি হবে? প্রোটিন হবে। তার মানে কার্বোহাইড্রেট কি প্রোটিনের গঠনে রূপান্তর হইতে পারে। তার মানে এটাই কার্বোহাইড্রেট আর প্রোটিনের মধ্যে একটা সম্পর্ক। এখন প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিডের কি সম্পর্ক? সো দেখো এখানে একটা প্রোটিনের কথা বলছে যার নাম হিস্টোন। তো আমরা সবাই জানি আমরা ক্রোমোজোম নাম শুনেছি। একটা ক্রোমোজোম মেইনলি 2টা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে হিস্টোন। এবং মূলত হিস্টোন হচ্ছে এই গোল গোল প্রোটিন, এবং ডিএনএ কিন্তু এই হিস্টোনকে পেঁচিয়েই থাকে। আজকে যদি হিস্টোন না থাকতো তাহলে ডিএনএ এর গঠন কিন্তু ঠিকঠাক, মানে ডিএনএ কিন্তু ঠিক মতো পেঁচায় রাখতে পারতো না, ফলে ক্রোমোজোম যে তার গঠন বা দৃঢ়তা সেটা কিন্তু হারিয়ে ফেলতো। তাহলে এই হিস্টোনকে পেঁচিয়েই কিন্তু ডিএনএ থাকে। তাহলে দেখো হিস্টোন একটা প্রোটিন আর ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড কিন্তু এই হিস্টোন নামক প্রোটিনকে পেঁচিয়েই একটা ক্রোমোজোম গঠন করে। সো এই কারণে অবশ্যই প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটার কথা এখানে বলা আছে। এখন আসো প্রোটিনের সাথে লিপিডের কি সম্পর্ক। এই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম, একটা ছবিও দেখাইছি, যে কই ছবিটা, এই যে এই ছবিটা, যে একটা একটা কোষের মেমব্রেন কি দিয়ে তৈরি? ফসফোলিপিড দিয়ে তৈরি, কিন্তু এর মাঝে মাঝে আবার কি আছে? প্রোটিন আছে। এখন যদি শুধুই লিপিড থাকতো তাহলে তো পানির আদান প্রদান হইতো না, এই যে প্রোটিনটা দিয়েই কিন্তু আদান প্রদান হয়। সো দেখো কি বলছে, ফসফোলিপিড নামে একটা লিপিড কোষ অঙ্গাণুর আবরণ তৈরি করে। তাহলে অধিকাংশ কোষের কিংবা কোষের ভেতর যে অঙ্গাণু আছে, যে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, সবার আবরণ তৈরি করে। এবং প্রায় সময় লিপিড বাইলেয়ার মানে 2টা স্তর, এই যে এটা একটা স্তর, এটা একটা স্তর। তাহলে লিপিড বাইলেয়ার মানে 2টা স্তর বিশিষ্ট লিপিডের লেয়ার তৈরি করে। তাহলে ফসফোলিপিড কি করে? আবরণ তৈরি করে, এবং লিপিড দ্বিস্তরী আবরণ তৈরি করে। এই লিপিড বাইলেয়ারে প্রোটিন সংযুক্ত হয়ে একটা চ্যানেল তৈরি করে। এই লিপিড বাইলেয়ারে এই যে প্রোটিনটা কি করে? একটা চ্যানেল তৈরি করে, যে চ্যানেল দিয়েই কিন্তু আদান প্রদানটা হয়। এছাড়াও কিছু কিছু প্রোটিন লিপিডের মাথায় বসে থাকে, এবং এই কোষে যদি কোনো তথ্য বা ইনফরমেশন আসে, এই ইনফরমেশনটা যে কোনো জায়গা থেকে আসতে পারে।
স্নায়ুর মাধ্যমে আসতে পারে, তখন এই প্রোটিনটা এই ইনফরমেশনটাকে রিসিভ করে। এই জন্য এই প্রোটিনটাকে বলা হয় রিসেপ্টর, যেহেতু সে রিসিভ করছে। তার মানে প্রোটিন কি করতে পারে, সে একটা চ্যানেল হিসেবে কাজ করতে পারে, যে চ্যানেল দিয়ে ট্রান্সপোর্ট হয়, পরিবহন হয়। এছাড়া সেটা রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। এবং এই দেখো, চ্যানেল এবং ট্রান্সপোর্টারের মধ্য দিয়ে বিভিন্ন অণু গমনাগমন করে। তার মানে এক একটা জৈব অণুর সাথে আরেকটা জৈব অণুর কিন্তু কি আছে, একটা সম্পর্ক আছে। এই পারস্পরিক সম্পর্কগুলো এখানে দেখানো হলো। তাহলে এই ছিল জৈব অণু। এবং আমি মনে হয় আগের ক্লাসে প্রোটিনের কাজটা বলি নাই, একটা মেয়ে এখানে কমেন্ট করছে। তো প্রোটিন আমরা সবাই জানি, আমরা যে খাবারগুলো খাই, শর্করা, প্রোটিন, লিপিড, সবাই আমাদেরকে শক্তি দেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার হচ্ছে কি, এনজাইম হচ্ছে প্রোটিন। তাহলে যে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য কি দরকার, এনজাইম। আর এনজাইম হচ্ছে প্রোটিন, তাহলে বিভিন্ন বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। এছাড়া কিছু প্রোটিন হচ্ছে হরমোন। হরমোন আবার কি করে জানো, রাসায়নিক বার্তা বাহক। যেমন ধরো আমাকে কি কাজ করতে হবে, ধরো আমার কোনো একটা অঙ্গ আছে, সে কোনো একটা কাজ করবে। এই কাজের আগে ধরো আমার পাকস্থলী, আমি যখন কোনো খাবার খাবো, আমার পাকস্থলী থেকে রস ক্ষরণ হতে হবে। এই রসের মধ্যে এনজাইম আছে। কিন্তু আমার পাকস্থলী কখন ওই রসটা ক্ষরণ করবে জানো, যখন একটা হরমোন গিয়ে ওই পাকস্থলীকে উদ্দীপনা দিবে যে এই পাকস্থলী তুমি রস ক্ষরণ করো। তার মানে দেখো হরমোন কি করছে, একটা অঙ্গের মধ্যে ইনফরমেশন, মেসেজ নিয়ে যাচ্ছে, পাকস্থলী খাবার চলে আসছে, তুমি রস ক্ষরণ করো। এই যে সে একটা কেমিক্যাল মেসেজ দিচ্ছে, তাই হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তাবাহক। ইংলিশ হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার, কেমিক্যাল মেসেঞ্জার। তাহলে এ কি করে, বিভিন্ন টিস্যু অঙ্গের মধ্যে একটা বার্তা দিয়ে দেয়, যোগাযোগে সহায়তা করে। এছাড়া রক্তে এবং অন্যান্য শারীরিক তরলগুলোতে, অর্থাৎ রক্ত একটা তরল, শরীরে আরো অনেক তরল আছে। শারীরিক তরল মানে এই ধরো আমার থুতু একটা তরল, মুতু একটা তরল। তো আমার থুতুর মধ্যেও কিন্তু এনজাইম আছে, এই এনজাইম কিন্তু প্রোটিন। তাহলে রক্তেও বিভিন্ন এনজাইম আছে, বিভিন্ন শরীরের অন্যান্য তরলেও কি আছে, এনজাইম আছে। তো কি বলছে, রক্তে এবং অন্যান্য শারীরিক তরলগুলোতে অ্যাসিড এবং ক্ষারকের ঘনত্বকে নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য রক্ষা করতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো ভাইয়া, প্রোটিন ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড, সে নামের মধ্যেই আছে অ্যামিনো অ্যাসিড। সো অ্যামিনো অ্যাসিড কিন্তু মূলত হচ্ছে অ্যাসিড। আবার কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যারা ক্ষার। তার মানে কোনো তরলে যদি অ্যাসিড যুক্ত অ্যামিনো অ্যাসিড, মানে যে কিছু অ্যামিনো অ্যাসিড আছে অ্যাসিডিক, কিছু অ্যামিনো অ্যাসিড আছে আবার ক্ষারীয়, কিছু অ্যামিনো অ্যাসিড আছে নিউট্রাল। তাহলে মানে মনে করো আমার এই দুই হাতে দুইটা তরল আছে, একটা তরলে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বেশি, আর একটা তরলে অম্লধর্মী অ্যামিনো অ্যাসিড বেশি। তার মানে কি বলতো, যেটাতে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বেশি সেই তরলটা বেশি ক্ষারীয় হবে, যেটাতে অম্লীয় অ্যামিনো অ্যাসিড বেশি সেটা বেশি অম্ল হবে। তো আমাদের প্রত্যেকটা তরলে একটা নির্দিষ্ট পিএইচ থাকে, বুঝতে পারছো? তো প্রোটিন কি করে, প্রোটিনের মধ্যে যেহেতু অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে প্রোটিন কি করে, এই পিএইচটাকে অর্থাৎ অ্যাসিড এবং এই ক্ষারকটাকে ব্যালেন্সে রাখে। কোনো কারণে যদি পিএইচ বেড়ে যায়, পিএইচ বেড়ে যাওয়া মানে কি জানো, পিএইচ বেড়ে যাওয়া মানে ক্ষারীয় হওয়া, তখন দেখা গেল অম্লধর্মী অ্যামিনো অ্যাসিড চলে আসে, সে আবার পিএইচটাকে কমিয়ে দেয়। আবার যদি কোনো কারণে পিএইচ কমে যায়, পিএইচ কমে যাওয়া মানে অ্যাসিড হওয়া, তখন আবার ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বেড়ে গিয়ে পিএইচটাকে আবার কি বাড়িয়ে দেয়। মানে সহজ কথা, কোনো তরল যদি অ্যাসিডিক হয় তখন ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড এসে সেটাকে আবার একটু নর্মাল করে। আবার কোনো তরল যদি ক্ষারীয় হয় তখন অম্লধর্মী অ্যামিনো অ্যাসিড বেড়ে গেলে সেটাকে আবার কি কমিয়ে নর্মাল করে। এভাবে অ্যাসিড এবং ক্ষারের ব্যালেন্স করে। এছাড়া কি বলছে, আমাদের শরীরে যে অ্যান্টিবডি আছে যেটা রোগ প্রতিরোধ করে, বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে, সেটাও একটা প্রোটিন, সেটার কথাও বলে দিয়েছে। তো এই ছিল জৈব অণু। আমরা নেক্সট ক্লাসে নতুন অধ্যায় যদি শুরু নাও করি, এই অধ্যায়ের যার যত প্রবলেম রেডি কইরা রাখবা, সবচেয়ে বেটার হয়। তোমরা অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবা, পোস্ট করে যার যত প্রবলেম এই পুরো চ্যাপ্টারে সেই প্রবলেমগুলো পোস্ট করবা। তাহলে হবে কি, আমি আগে থেকেই প্রশ্নগুলো বুঝতে পারবো, দেন ওই অনুযায়ী আমি প্রশ্নগুলো, একই প্রশ্ন রিপিট হইতে পারে, ওই অনুযায়ী আমি কি করব, ক্লাসে এসে তোমাদের আনসারগুলো দিয়ে দিব। তো এই ছিল আজকের মতো। তোমরা সবাই কিন্তু শুক্রবারের পরীক্ষাটা দিবা, সবাই বলতে যারা নতুন ভর্তি হয়েছ। আর যারা পুরাতন স্টুডেন্ট তাদের তো শুক্রবার একটা পরীক্ষা আছেই। তার মানে সবার সাথে ইনশাল্লাহ ফ্রাইডে দেখা হচ্ছে। এবং তোমরা যারা পুরাতন স্টুডেন্ট আছো এখানে দেখছো কিনা, তাদের রেজাল্টও কিন্তু আমরা এই শুক্রবার দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।